9:20 ট্রেন। এখন বাজে 8:47। জানি না কতক্ষণে পৌঁছাবো। 9:20 ট্রেন আছে। ফার্স্ট টাইম লাইফে এরকম এক্সপিরিয়েন্স হলো আবার একটা। আর কি হবে এক্সপিরিয়েন্স, মাই গড। দুধ পুকুর, পবিত্র দুধ পুকুর, লোকনাথ বাবার বাল্য বন্ধু। এই হচ্ছে পুরো জায়গাটা, এই হচ্ছে সেই ঘরটা। তো আজকে জামাই ষষ্ঠীর দিনে যখন সবাই জামাই ষষ্ঠী সেলিব্রেট করছে, আমি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এই দুধ পুকুরে স্নান করেই তার বাল্য। রেকর্ড আম 15 টাকা 20 টাকা কেজি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুভমেন্টস উইথ মৌমিতা। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি কাচুয়া, সামনেই লোকনাথ পুজো আসছে। সো সেই জন্য আমি যাচ্ছি কাচুয়াতে। তোমাদের সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করব। আর একটু লেট হয়ে গেছে, আমি র্যাপিডো বুক করে নিয়েছি। এখন যাবো শিয়ালদা স্টেশন, 9:20 ট্রেন। আর এখন বাজে 8:47। জানি না কীভাবে কি পৌঁছাবো, কারণ 9:20 ট্রেনটা ধরতেই হবে, তারপরে আবার ট্রেন ক্যান্সেল আছে পরের ট্রেনটা। সো চলো আগে র্যাপিডো আসুক, বেরোই, তারপর দেখাচ্ছি। ওকে, ফাইনালি র্যাপিডোতে উঠে গেছি, যাচ্ছি শিয়ালদা স্টেশন। জানি না কতক্ষণে পৌঁছাবো। 9:20 ট্রেন আছে, দেখা যায় শিয়ালদা স্টেশন পৌঁছে আবার দেখাচ্ছি তোমাদের। ওকে, ফাইনালি শিয়ালদা স্টেশন এসেছি। এই যে এই র্যাপিডোর এই দাদা আমাকে শিয়ালদা স্টেশন সেফলি সুপারম্যানের মতো নিয়ে চলে এসেছে 15 মিনিটে। তাই তো, থ্যাংক ইউ সো মাচ দাদা। ওকে, সো চলে এসেছি, এখন যাই, তাড়াতাড়ি টিকিট কাটি দাদা, ভাই টাটা। ওকে, সো তাড়াতাড়ি যাই, খুব ভালোভাবে পৌঁছে গেছি। আমি ভাবতে পারিনি 15 মিনিটে আমি চলে আসবো গাইস শিয়ালদা স্টেশন। ও মাই গড, ছোটো ছোটো তাড়াতাড়ি যাই, টিকিট কাটি। এখন বাজে 9:20, একদম ঠিকঠাক টাইমে আমি ঢুকেছি। অফলাইন টিকিট কাটিনি, অনলাইন টিকিট নিয়েছি। একদম ঠিকঠাক টাইমে, এক্স্যাক্ট টাইমে আমি স্টেশনে ঢুকেছি, ট্রেনে উঠেছি। হুইসেল দিয়ে দিয়েছিল, তারপরে ট্রেনে উঠলাম, একদম কারেক্ট টাইমে ট্রেন ছেড়েছে। ফার্স্ট টাইম লাইফে এরকম এক্সপিরিয়েন্স হলো আবার একটা। আর কি হবে এক্সপিরিয়েন্স, মাই গড। যাই, ফাইনাল আমি হাসনাবাদ লোকালে উঠেছি শিয়ালদা স্টেশন থেকে। এরপর আমি নামবো কাকরা মির্জানগর স্টেশন। তো কাকরা মির্জানগর স্টেশনে নামতে ওই 1 ঘন্টা 15 মিনিট এরকম সামথিং লাগবে। সো চলো যাই, তারপর নেমে তোমাদের সাথে কথা বলছি। এসে পৌঁছেছি কাকরা মির্জানগর স্টেশনে। এখন বাজে 10:40, একদম এক্স্যাক্ট টাইমে ট্রেন এসেছে। তো চলে এসেছি কাকরা মির্জানগর স্টেশনে। এবার বাইরে থেকে টোটো উঠবো, টোটো বা অটো যাই হোক, প্রচুর অটো থাকবে, 10 টাকা করে ভাড়া নেবে। তো চলো এখন যাওয়া যাক, টোটোতে উঠি, তারপর তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, কচুয়া কত ভাড়া? এইটা? হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, ভাড়া 10 টাকা। তো হ্যাঁ, তো উঠে গেছি টোটোতে, 10 টাকা ভাড়া যেমন বললাম। এবার পুরো কচুয়ার সামনেই নামাবে। চলো কচুয়ায় গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কচুয়া যাওয়ার পথে এই কালীবাড়িটা পড়বে, এটার নাম হলো কাঁকড়া দ্বাদশ কালীবাড়ি মন্দির। তোমরা কচুয়া যাওয়ার আগে এই মন্দিরটা ঘুরে যেতে পারো। আমরা চলে এসেছি এখন কচুয়াতে। দেখো, এটাই হচ্ছে জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়া ধাম। এই রাস্তাটা দিয়েই সোজা যেতে হবে। আর এখানে দেখো, তোমাদের এইটা দেখিয়ে দিই একটু।
এখানে কচুয়া ধামের ব্যাপারে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। লোকনাথ বাবার আবির্ভাব, তিরোধান সবই এখানে দেওয়া আছে। তো এইবার ভিতরে ঢুকবো। তো আজকে জামাই ষষ্ঠীর দিনে যখন সবাই জামাই ষষ্ঠী সেলিব্রেট করছে, আমি চলে এসেছি লোকনাথ বাবার কাছে। বাবা বলো এগিয়ে চলো, তো আমিও এগিয়ে যাই। চলো তোমাদের ঘুরে দেখাই লোকনাথ বাবার জন্মস্থানটা কচুয়া। চলো। এই হচ্ছে মেন মন্দিরটা, দেখো এখানে এখন আরতি হবে, পুজো হবে। তো আর তার অপোজিটেই একদম এই যে দোকান আছে, এখান থেকে তোমরা ডালি কিনতে পারো, প্রসাদী ভান্ডার। এখান থেকে তোমরা ডালি কিনতে পারো, এখান থেকে ডালি কিনে তারপর তোমরা ঠিক অপোজিটেই গিয়ে পুজো দেবে। আচ্ছা, ডালির প্রাইস কি আছে? 51 থেকে শুরু না 31 থেকে? আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাকু, ডালির দাম কি আছে? 51 টাকা আছে, 101 টাকা আছে, আচ্ছা 200 টাকা আছে, 200 টাকা কি এখন নেই। আচ্ছা, ওকে। তোমরা এখানে এসেই যেটা সবার প্রথম করবে সেটা হচ্ছে কুপনটা কেটে নেবে, কারণ কুপনটা দেবে 12টা পর্যন্ত। তো চলো আগে কুপনটা কেটে নিই, তারপর তোমাদের বাকিটা ঘুরিয়ে দেখাচ্ছি। ওই দেখো মেন মন্দির, ওইটা মেন মন্দির থেকে সোজা এসেই এই যে এখানে অফিস ডোনেশন সেন্টার আছে, এইখানেই থেকেই কুপন নিতে হবে। এইখানে যে প্রাইসটা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গাড়ি পুজোর জন্য, পুজোর দক্ষিণা। ওকে, তো এবার আমরা কুপনটা কাটবো। কুপনের প্রাইস হচ্ছে 60 টাকা। দাদা, কটা থেকে কটা পর্যন্ত দেওয়া হয় কুপন? 9টা থেকে বেলা 12টা, তাই তো? আর ভোগ কটা থেকে কটা পর্যন্ত খাওয়ানো হয়? 12:30 থেকে 2। ঠিক আছে। এই হচ্ছে কুপন। কুপনের মূল্য হচ্ছে 60 টাকা। তো কুপন কাটলাম। কুপনের পাশেই এই যে দেখো এখানে অফিস রুমটা আছে, এই যে লোকনাথ মিশন লেখা আছে, এইখানেই বসে খাওয়ানো হয়, ভোগ খাওয়ানো হয়। ঠিক আছে, তো যখন ভোগ খাওয়ানো হবে তখন তোমাদের এটা আমি ঘুরিয়ে দেখাবো। লোকনাথ বাবা বলেছেন, আমার চরণ নয়, আমার আঁচল ধরো আর এগিয়ে চলো। তো আমিও এখন চলো তোমাদের সাথে নিয়ে এগিয়ে যাই, বাকি পুরোটা ঘুরে দেখাই তোমাদের। চলো চলো এবার যাই মেন মন্দিরে। এই হচ্ছে সেই দুধ পুকুর, পবিত্র দুধ পুকুর। এই দুধ পুকুরের ঘটনাটা আগে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দুধ পুকুরেই কিন্তু ব্রহ্মচারী লোকনাথ বাবা উনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এই দুধ পুকুরে স্নান করেই তার বাল্য সখা বেণী মাধবকে সঙ্গে নিয়ে এখানে স্নান যাত্রা সেরে তারপর তার যে গুরু ছিলেন ভগবান গঙ্গোপাধ্যায়, তার সাথে গিয়েছিলেন কালীঘাটে। তো এই হচ্ছে সেই পুকুর, এই হলো সেই দুধ পুকুর। এখানে দেখো সেই পবিত্র জল এখনও আছে।
আর এখানেই তিনি স্নান যাত্রাটা সম্পূর্ণ করেছিলেন, করে সন্ন্যাস নিয়েছিলেন। দেখো, এই হচ্ছে সেই দুধ পুকুর। আর এই দুধ পুকুরের জল সবাই নিয়ে তারপরে যায় এখানে মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। দেখো সবাই জল নিচ্ছে এখানে। তো এই জল নিয়ে এবার যাওয়া হবে এখানে পাশেই যে মন্দিরটা আছে সেখানে বাবার মাথায় এই জলটাই গিয়ে ঢালা হবে। আচ্ছা, এবার এর ঠিক পাশেই দেখো এখানে রয়েছে এই মন্দিরটাতে, এখানে সবাই পুজো দিচ্ছে। দেখো, এই হচ্ছে মেন মন্দির, ঠিক আছে? এই মেন মন্দির, আর ঠিক তার উল্টো দিকেই এইদিকে হচ্ছে এই যে মন্দিরটা আছে, এখানেই ওই জলটাও দুধ পুকুর থেকে জলটা এনে এখানেই ঢালা হবে। সবাই জল ঢালছে দেখো। কত? আচ্ছা, এখানে এই মালাগুলো বিক্রি হচ্ছে, এগুলো 10 টাকা করে। তো একটা মালা নিয়ে এই যে এই মালাগুলো 10 টাকা করে, এখানে তোমরা মালা নিয়ে এখানে পুজো দিতে পারো। এই শিব মন্দিরে কিন্তু এর পাশেই, মেন মন্দিরের পাশেই এই যে শিব মন্দিরটা, এই শিব মন্দিরে কিন্তু তোমরা শিবের গলায় মালা দিতে পারো। আর এখানে কিন্তু শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়, সবাই আসে এখানে পুজো দিতে। এখানে ধূপ মোমবাতি সবাই এখানেই জ্বালাবে। পুজো শুরু হবে, মেন মন্দিরে পুজো শুরু হবে 11:30 থেকে। আরতি, অঞ্জলি সবই হবে, তোমাদের একটু দেখাই সেটা। এই দুধ পুকুরের সামনে থেকে একটা ঐতিহাসিক ঘটনা শেয়ার না করলেই নয়। 1730 সালের 31শে অগস্ট বাবার জন্ম হয়েছিল এই কচুয়াতেই, জন্মাষ্টমীর দিন। তো এই নিয়ে কিন্তু অনেক রকম বিরোধ আছে, অনেক এই নিয়ে মতবিরোধ, আলোচনা অনেক কিছু আছে। আর এইটা নিয়ে কিন্তু হাইকোর্টে মামলাও হয়েছিল। সেই মামলাতে কিন্তু হাইকোর্ট জানিয়ে দিয়েছিল যে কচুয়াতেই হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান। তো এই পুকুর থেকেই কিন্তু সন্ন্যাস নিয়ে লোকনাথ বাবা তার বাল্য বন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তার গুরুদেব ভগবান গাঙ্গুলির সাথে চলে গিয়েছিলেন কালীঘাটে। কালীঘাট যেহেতু খুব ঘিঞ্জি এলাকা ছিল, সেই জন্য সেখানে তপস্যা করতে খুব অসুবিধা হওয়ার জন্য তারা বেরিয়ে গিয়েছিলেন হিমালয়ে। হিমালয় থেকে তারপর তিনি গিয়েছিলেন মক্কা থেকে আবার হিমালয়ে এসেছিলেন, তারপর হিমালয় থেকে আবার পায়ে হেঁটে বাংলাদেশ গিয়েছিলেন। তো এইভাবে তিনি সন্ন্যাস জীবনটা
কাটিয়েছিলেন। বাংলাদেশেই লোকনাথ বাবা তার শেষ জীবনটুকু কাটিয়েছিলেন। তোমরা দেখলে এখন আরতি হচ্ছে, এটা কিন্তু 12টা পর্যন্ত চলবে, 11:30 শুরু হয়, 12টা অবধি চলবে, তারপর গেট বন্ধ হয়ে যাবে, তারপরে আবার 3টের সময় গেট খুলবে। এখানে দেখো সমস্ত এই মন্দিরের বাইরেই এরকম মার্কেট পেয়ে যাবে তোমরা, এই যে এরকম সব মার্কেট পেয়ে যাবে। এখানে এই লোকনাথ বাবার মূর্তি আছে, সব কিছু খেলনা বাচ্চাদের সব ঠাকুরের সমস্ত জিনিস সব পেয়ে যাবে। এ সব সময় দোকান খোলা থাকে তাই তো? কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আচ্ছা ঠিক আছে। কচুয়া মন্দিরের মানে লোকনাথ বাবার মন্দিরের মুখ্য যে তোরণ আর কি, গেটটা, তার অপোজিটে মানে দেখো এইটা হচ্ছে গেটটা, এখান দিয়ে ঢুকে যেতে হয়, আর তার ঠিক অপোজিটে এই হচ্ছে অপোজিটে একদম রাস্তার ঠিক উল্টো দিকেই এখানে দেখো বেণীমাধব তোরণ লোকনাথ মিশন। তো এখানেই হচ্ছে লোকনাথ বাবার যে বাল্য সখা মানে বেণীমাধব বন্দ্যোপাধ্যায় তার বাড়ি ভিতরেই। তো চলো একটু ভিতরটায় যাওয়া যাক। ভিতরে ঢুকেই এই রাস্তাটা দিয়ে যেতে হবে। দেখো চারিপাশটা সবুজ গাছপালায় ভর্তি। চলো ভিতর দিকটায় যেতে হবে একটু। কিছুটা একদম এসেই সামনেটা একটা এরকম পুকুর মতো পাবে। দেখো চারিপাশটা পুরো সবুজ গ্রাম্য পরিবেশ। হয়তো এই পুকুরেই কোনো একটা সময় লোকনাথ বাবা তার বাল্য সখার সাথে স্নান করতেন, হতেই পারে। আচ্ছা, আর পুকুরের ঠিক উল্টো দিকেই দেখো এই যে বাড়িটা, এইটা হচ্ছে বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এইটাই, এই যে দেখো বাড়ি মতো আছে, এখানে একটা বাঁধানো বেদি আছে, এই যে এখানে লেখাও আছে দেখো শ্রী শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা। পুরানো একটা বাড়ি, মাটির বাড়ি যেমন হয় সেটাই এখনো আছে সেই বাড়ি। দরজা খোলা আছে কিন্তু ভিতরে মনে হয় যাওয়া যাবে না হয়তো। বাবাজি একটু এখানটায় এসে দেখানো যাবে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি কি মানে এখানেই থাকেন এখন? না, আমরা লোকনাথ মিশনে থাকি। আচ্ছা, এখানে 3 বেলা পুজো করে দিই। আচ্ছা, মানে আপনারাই পুজো করেন এখানে, আর এমনি এখানে থাকে কে? কেউ কি থাকে এখন? না, সন্ধ্যাবেলা বন্ধ করে দিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, ওকে। এই যে দেখো আমি একটু বাড়িটা দেখাই আগে। যেমন পুরানো মাটির বাড়ি আগের সেই রকমই আছে। আচ্ছা, এই রুমটার পাশেই হচ্ছে এখানে এই যে এটাই হচ্ছে বেণীমাধব বন্দ্যোপাধ্যায়। ইনি হচ্ছেন বেণীমাধব বন্দ্যোপাধ্যায়, লোকনাথ বাবার বাল্য বন্ধু। এখানে দেখো পুজো দেওয়া হবে তাই সমস্ত কিছু রেডি করে রাখা হয়েছে। আর ইনি হচ্ছেন বেণীমাধব বন্দ্যোপাধ্যায়। এই হচ্ছে ঘরটা, পিছনে জায়গাটা আছে। আচ্ছা, পিছনে যে জায়গাটা আছে ওটাও কি বেণীমাধব বন্দ্যোপাধ্যায়েরই? আচ্ছা, মানে ওইটা এখন কারণ নেই, মানে সরকারের আন্ডারেই সব আছে, মিশনের আন্ডারে সব কিছু। আচ্ছা, এই হচ্ছে দেখো যে জায়গাটা, গাছপালা আছে অনেক কিছু, এইটা হচ্ছে সব মিশনের আন্ডারেই, মানে লোকনাথ মিশনের আন্ডারেই সব কিছু এইটা আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই। আরও একটা বিশেষ দিক রয়েছে, সেটা হলো লোকনাথ বাবা এবং তার বন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় দুজনে একই দিনে জন্মেছিলেন এই কচুয়াতেই। লোকনাথ বাবার মেন মন্দিরে যাওয়ার আগেই এখানে দেখবে ভগবান গাঙ্গুলির তোরণ আছে, মানে গুরুদেব ভগবান গাঙ্গুলির বাড়িটাও এখানে আছে, জন্মভিটেটা, সেটাও একটু তোমাদের দেখিয়ে দিই।
এটা হচ্ছে ভগবান গাঙ্গুলির জন্মভিটা। এই যে সেই আগেকারের সেই পুরানো বাড়িটাই, সেটাই আছে, ভাঙাচোরা বাড়ি। দেখো এই হচ্ছে পুরো জায়গাটা, এই হচ্ছে সেই ঘরটা। ওপরের চালটা ভেঙে গেছে, সেরকমই আছে। এই হচ্ছে সেই ঘর, ছোট ছোট জানলা আগেকারের যেমন থাকে। বেরিয়েই এই যে দেখো দুটো ঘর আছে, এই দিকে একটা আর ওই সাইডে একটা, দুটো জানলা দুটো ঘর। এই হচ্ছে ঘরগুলো। মনে হচ্ছে কেউ থাকেন না এনার। আচ্ছা এখানে গুরুদেবের কেউ থাকেন না, তাই তো? আচ্ছা আচ্ছা, এই বাড়িতে যারা থাকে তারা দেখাশোনা করে, ওই দাদা থাকে। আচ্ছা দাদার সাথে একটু দেখি কথা বলে নেওয়া যায় নাকি। দাদা বলছি এখানে তো গুরুদেব ভগবান গাঙ্গুলির বাড়ি, হ্যাঁ, তো এখানে কি ওনার বংশধর বা কেউ থাকে এখানে? আছে, আমরাই আছি। আচ্ছা এই বাড়ি আমার। আচ্ছা, মানে এই বাড়িতে আপনি থাকেন, আপনারাই দেখাশোনা করেন। আচ্ছা, ওনার এমনি কেউ কোথাও আছে মানে জানেন আপনারা বা আসে? কলকাতায় থাকে সব। কলকাতায় সব থাকে, মানে সেরকম যাওয়া আসা কিছু? আচ্ছা বছরে একবার আসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি এগুলো পরিষ্কার করছেন তাই তো? এই যে দেখো এই দাদা এখানের সব কিছু এই যে পরিষ্কার করছে, গাছপালা জায়গাটা সব পরিষ্কার করে রাখছেন। আর এই বাড়ির গুরুদেব ভগবান গাঙ্গুলির বাড়ি এখন ইনি দেখাশোনা করেন। আমার নাম অনুপ গাঙ্গুলি। আপনার নাম? অনুপ গাঙ্গুলি। অনুপ গাঙ্গুলি। আচ্ছা আচ্ছা, ওকে। চলো এবার 12:30 থেকে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হবে। তো এবার মন্দিরের দিকে যাই। যারা বাবার ধামে আসবেন অবশ্যই এই দুটো জায়গা, বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের ভিটা আর ভগবান গাঙ্গুলির জন্মভিটা, এই দুটো জায়গা এসে দেখে যাবে, ভালো লাগবে আপনাদের। লোকনাথ বাবার তপস্যা জীবন কিন্তু 60 বছরের, মানে তিনি 60 বছর তপস্যা করেছিলেন, আর তার মধ্যে 20 বছর তিনি কিন্তু হিমালয়ে কাটিয়েছিলেন। এবার সেই হিমালয়ে অনেক সময় এরকমও হয়েছে বরফে ঢাকা পড়ে গেছেন, আবার উন্মোচিত হয়েছেন, তো সেরকমভাবেই তিনি কাটিয়েছেন তার জীবনটা। আর তখন তার যে গুরুদেব ভগবান গাঙ্গুলি ছিলেন, তিনি একটা ওই হিমালয় একটা গুহার মধ্যে তিনিও তপস্যা করতেন। তিনি মাঝে মাঝেই গিয়ে দেখে আসতেন যে 20 বছর ধরে টানা তপস্যা করছে, দেখি কি হলো। তো তখনই যখন তিনি যেতেন দেখতে, তখন দেখতেন কখনো কখনো লোকনাথ বাবার মধ্যে মহাদেব শিব প্রকট করতেন, আবার তারপরেই দেখতেন লোকনাথ বাবা। তো এই সবের পর তিনি মানে ভগবান গুরুদেব তিনি বলেছিলেন লোকনাথ বাবাকে যে তুমি আমাকেও হার মানিয়ে দিয়েছো, আমি যেটা পারিনি সেটা তুমি করে দেখিয়েছো। তো এটাই হলো তোমার গুরু দক্ষিণা। এইটা যে দেখতে পাচ্ছ একদম মেন মন্দির থেকে সোজা একটু এসেই ভিতরে, এইটা হচ্ছে লোকনাথ বাবার প্রাচীন মন্দির। এই যে লোকনাথ বাবার প্রাচীন মন্দির। এখানে কিরকম টাইমে ভোগ দেওয়া হয়? কুপন দেখুন 9টা থেকে 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়, 12:30 থেকে প্রসাদ দেওয়া হয়। আচ্ছা, আর ব্যাচ মানে একটা ব্যাচই বসে? যেরকম ভক্ত আসে তার উপর নির্ভর করে, একটা ব্যাচ কি দুটো ব্যাচ কি তিনটে ব্যাচ, ঠিক আছে, 200 করে ব্যাচ হয়। আচ্ছা, সকাল থেকে কুপন যে দিই সেগুলো 200 হয়ে গেলে আবার সেকেন্ড ব্যাচের কুপন দিই, সেটা একটা 10 টাকা। আচ্ছা, আবার ওটা 200 হয়ে গেলে আবার থার্ড ব্যাচের কুপন দিই, সেটা একটা 50 টাকা। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এখানে থাকার জায়গা বা গেস্ট হাউস কিছু তৈরি হচ্ছে? সবে তৈরি হয়েছে, এখন ইলেকট্রিকের কাজটা বাকি আছে, তাড়াতাড়ি চালু হয়ে যাবে আশা করছি। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি জন্মাষ্টমী ধরুন সামনে আমাদের বড় প্রোগ্রাম, তো জন্মাষ্টমী প্রোগ্রাম হয়ে গেলে হয়তো। আচ্ছা, ওকে। তো এখন যাব গেস্ট হাউসের ওখানটায়, তোমাদের গিয়ে দেখাচ্ছি যে কীরকম কি তৈরি হচ্ছে বা কতটা বড় স্পেস নিয়ে হচ্ছে, সেটা তোমাদের একটু ঘুরিয়ে আনি, চলো। আচ্ছা, এই দুধ পুকুরের ঠিক পাশ ওই যে সাদা বিল্ডিংটা, এটা হচ্ছে গেস্ট হাউস তৈরি হচ্ছে। এটার কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে, ইলেকট্রিকের কাজ চলছে যেমন উনি বললেন। এই যে পুরো জায়গাটা বড় বিল্ডিংটা, এটা হচ্ছে গেস্ট হাউসের, অনেকটাই বড়। তো এটা তৈরি হয়ে গেলে তোমরা কিন্তু এখানে এসে থাকতেও পারবে, ঠিক আছে। এই যে বিল্ডিংটা ঠিক এই দুধ পুকুরের ঠিক উল্টো দিকেই একদম।
দেখো এই দিক দিয়ে দুধপুকুরের পাশ দিয়ে এই যে রাস্তা চলে যাচ্ছে ওইদিকে, ওই যে গেট আছে দেখো, সোজা ওই দিক দিয়ে গেলেই এই হচ্ছে বিল্ডিংটা। মার্কেট কিন্তু প্রচুর আছে, প্রচুর মার্কেট বসেছে, অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে, তোমরা কিন্তু এখান থেকে কেনাকাটা করতেই পারো। এই পুরো এরিয়াটা মন্দিরের পাশে পুরোটাই হচ্ছে মার্কেট আছে। আর মন্দিরটা, মেন মন্দিরের অপোজিটেও ওইদিকে তোমাদের দেখালাম, ওখানে ডালি পাওয়া যায়, ওখানেও প্রচুর মার্কেট আছে। তো এখানে এলে তোমাদের কোনো অসুবিধা হবে না, এখানে অনলাইন সার্ভিসও অ্যাভেলেবেল, সবার কাছেই দেখছি অনলাইন পেমেন্টটা আছে। এখানে দেখো ভোগের জন্য লাইন পড়ে গেছে, তোমাদের লাইনে দাঁড়াতে হবে এখানে। এই যে এখানে ভোগ খাওয়ানো হয়, এই যে পুরো এই জায়গাটাতে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। আর এই যে জায়গাটা আছে এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, এখানে যাদের সমস্যা আছে নিচে বসতে তারা এখানে, মানে বয়স্করা বা তারা এখানে বসতে পারবে। আর বাইরেটাতেই পুরো হলটাতে এখানে সবাইকে বসিয়ে খাওয়ানো হয়। এখানে ভোগে প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে খিচুড়ি, আর তারপরেই এসে গেল ফ্রাইড রাইস, আর তার সাথে দিচ্ছে পটল আলুর রসা। তোমরা যতবার চাইবে ততবারই কিন্তু দিয়ে যাচ্ছে। তারপরেই চলে এলো চাটনি, তার সাথে পায়েস। ভোগ খেয়ে তারপর থালাটা, মানে যে থালাটায় খাবে সেটা কিন্তু তোমাদের ডাস্টবিনে ফেলে দিতে হবে খেয়ে। তোমরা মন্দিরের ভিতরেই কিন্তু টোটো, তারপর ওই ইঞ্জিন ভ্যান সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। টোটোতে ভাড়া 10 টাকা, যেমন তোমাদের প্রথমেই বললাম। তো এখান থেকেই তোমরা স্টেশন চলে যেতে পারবে। আর দাদা এখান থেকে আর কোথায় কোথায় যাওয়া হয়? চাকলা যাওয়া যায়, ধানকুড়িয়া রাজবাড়ি আছে, কালী মন্দির, কৃষ্ণ মন্দির, বেনি মাধবের। আচ্ছা, ধানকুড়িয়া রাজবাড়ি এখান থেকে যাওয়া যায়। হ্যাঁ। আর শেষে কি বললেন, কোন জায়গাটা? চাকলা মন্দির, তারপর আর কালী মন্দির, কৃষ্ণ মন্দির, বেনি মাধবের বাড়ি যাওয়া যায়। আচ্ছা, ওকে। ভাড়া কি রকম নেন সবগুলো গেলে? এখানে লোক হিসাবে ভাড়া। লোক হিসাবে ভাড়া মানে 50 টাকা করে মাথা পিছু। মাথা পিছু 50 টাকা সবগুলো ঘোরানো হয়ে যায়? না, তাহলে মানে মাথা পিছু 50 টাকা, মানে আপনি চাকলা গেলে মাথা পিছু 50 টাকা, আপ ডাউনে 100 টাকা লাগবে। আপনাকে স্টেশন অবধি ছেড়ে দেবে। আর যদি সব কটা জায়গা ঘোরানো হয়? সব কটা জায়গা ঘোরাতে গেলে আপনাকে রিজার্ভ করতে হবে। কত সেটা ভাড়া? সেটা আপনি কোথায় কোথায় যাবেন সেটাই হচ্ছে কথা। মানে যেই জায়গাগুলো আপনি বললেন সেই জায়গাগুলো গেলে মিনিমাম আপনার 700 থেকে 800 টাকা মতন ভাড়া পড়বে। আর কতজন একটা টোটোয়? একটা টোটোয় আপনার 6 জন মিনিমাম বসতে পারবে। আচ্ছা, তো আমি এই দাদার টোটোতেই উঠলাম, এবার যাব স্টেশন। এখানে না এই মন্দিরের ভিতরে প্রচুর আম বিক্রি হয়, এবার গাছ পাকা সব আম, 20 টাকা কিলো। কত কত? 25 টাকা। ওখানে 20 টাকা বললো। 20 টাকা নাও, 1 কিলোই নেব। না না, নিয়ে যাওয়া খুব অসুবিধা, 1 কিলোই নেব, 20 টাকা নাও। এই আমটা দাও। 20 টাকা খুচরো দেবো? তাহলে টোটোতে কি দেবো? না না, এই আম কেন? এই আমগুলো কি আম? দাঁড়াও, আর এই আমগুলো কি আম? ল্যাংড়াও 20 টাকা? তো ল্যাংড়া 50 টাকা। এগুলো কি গাছের আম নাকি? খাবেন মধুর মতো, 20 টাকার আম নিয়ে ঠকবেন না আশা করি। আচ্ছা ঠিক আছে, দাও, দাদু বিক্রি করছে, একটু ভালো দেখে দিয়ে দাও, দেখে দাও। 20 টাকার আম নিয়ে ঠকিয়ে পয়সা নেবো না। তো দাদু আম বিক্রি করছে, টোটো দাদা বললো যে এই দাদুর থেকে নিতে, ভালো আম বিক্রি হয় এখানে। দাদুর থেকে আম নিচ্ছি, এখানে প্রচুর আম বিক্রি হচ্ছে দেখছি। আমের সিজন এখন, এমনিও তো এখন আমের সিজনে আম দাম কম একটু। ঠিক আছে, তোমরা যারা আসবে এখানে কচুয়াতে এই দাদুর কাছে আম কিনবে। দাদুর এখানে অনেক ভ্যারাইটিস আম আছে। ডাবও আছে? আচ্ছা ঠিক আছে দাদু। আচ্ছা, দাদু কি বলছে একটু শুনে নাও তোমরা। এবছর 50 বছর রেকর্ড আম 15 টাকা 20 টাকা কেজি। আম মনে হচ্ছে মাঝে মাঝে আম চোটকে আঁটিগুলো বার করে বেশি 70 পয়সা পিস বিক্রি হবে। তাই এরকম অবস্থা। জর্জামটা হয়নি, আমের অবস্থা এরকম। এবার না, এবারে সত্যি আমের দাম এইরকমই। তো চলো, এই যে আম নিলাম, দাদু আসছি। হ্যাঁ, আম নিলাম, এবার চলো যাওয়া যাক।
আম আমাদের গাছেও আছে, বাট এখানে এলাম এত আম বিক্রি হচ্ছে, টোটোওয়ালা বললো যে এখান থেকে আম নিতে। তো বললাম ঠিক আছে চলো, দাদু যখন আম বিক্রি করছে এত রোদের মধ্যে বসে, আম নিয়ে নিই একটু, তো আম নিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো টাটা।